ওয়েলকাম টু মাইস কোচিং। আজকের এই ক্লাসে আমরা 2023 সালের আসা বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব এবং সেটা এমসিকিউ প্যাটার্নে আলোচনা হবে। এবং 2023 সালের কি না 50টা যে গুরুত্বপূর্ণ এমসিকিউ, সেই এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। চলো দেখে নিই আমরা প্রথম কোশ্চেন কি রয়েছে। প্রথম মহিলা হিসেবে সিয়াচেনে পোস্টিং পেলেন। ঠিক আছে, এতদিন পর্যন্ত সিয়াচেনে কি হতো, পুরুষদেরই পোস্টিং থাকতো। প্রথম মহিলা হিসেবে সিয়াচেনে তোমার পোস্টিং পেলেন কে? মিথিলা ঠাকুর, শিবা চৌহান, শর্মিলা চৌধুরী, উর্মিলা শ্রীবাস্তব। কি হবে এই চারটের মধ্যে? বাহ, সবাই মনে রেখেছো, ঠিক আছে, খুব ভালো। তার মানে তোমাদের মনে আছে, এটা হবে শিবা চৌহান। ঠিক আছে, শিবা চৌহান হবে। দেখো এখানে বলে রাখি তোমাদের কাছে কোশ্চেন, যে আমাদের যে সব থেকে বৃহত্তম এবং দীর্ঘতম যে গ্লেসিয়ার রয়েছে, মানে হিমবাহ রয়েছে, সেটা হচ্ছে সিয়াচেন। তাহলে আমরা বলতে পারি সিয়াচেন হচ্ছে লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট, ভারতের, ঠিক আছে, লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট গ্লেসিয়ার মানে হিমবাহ, গ্লেসিয়ার অফ ইন্ডিয়া। আচ্ছা, বেশ। আচ্ছা, তোমরা বলো কেউ একজন, এই সিয়াচেন যে গ্লেসিয়ার রয়েছে, এটা কোন পর্বত শ্রেণীতে রয়েছে? ভারতের তো অনেকগুলো পর্বত শ্রেণী রয়েছে, যেমন ধরো কারাকোরাম আছে, লাদাখ আছে, জাস্কার আছে, এদিকে তোমার হিমাদ্রি আছে মানে গ্রেট হিমালয়, শিবালিক আছে, পীরপাঞ্জাল আছে। তো এটা কোন পর্বত শ্রেণীতে রয়েছে? কে মনে করতে পারছো? এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন, ভূগোল থেকে এই কোশ্চেন আসতে পারে। কে বলতে পারবে? বাহ, ভেরি গুড বাসন্তী। তো এই সিয়াচেন রয়েছে কোথায়? কারাকোরাম পর্বতশ্রেণী, কারাকোরাম। ঠিক আছে, কারাকোরামে রয়েছে। এবং তার সঙ্গে কি, এটা রয়েছে নুব্রা ভ্যালিতে। যদি স্পেসিফিক্যালি বলি, তাহলে হচ্ছে নুব্রা বলে একটা উপত্যকা আছে, সেই নুব্রা ভ্যালিতে রয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে, আমাদের যে পর্বত শ্রেণীগুলো রয়েছে তার একটা শৃঙ্খলা যদি করি, তাহলে সেটা কি হবে? প্রথমে হচ্ছে কারাকোরাম, তারপরে হচ্ছে তোমার কি জাস্কার, তারপরে লাদাখ। ঠিক আছে, এরপর আসছে হিমাদ্রি বা গ্রেট হিমালয়, তারপরে তোমার পীর পাঞ্জাল, তারপরে শিবালিক। ঠিক আছে, এটা হচ্ছে তোমার একটা পরপর চলে আসছে। আর সিয়াচেন ছাড়াও এই কারাকোরামে কি কি রয়েছে আরো, যেমন তোমার বিয়াফো বলে একটা রয়েছে, হিসপার বলে একটা গ্লেসিয়ার রয়েছে, আহ বাল্টোরো বলে একটা গ্লেসিয়ার রয়েছে। তাহলে এই গ্লেসিয়ার গুলো কিন্তু তোমার কি এই কারাকোরাম পর্বতশ্রেণীতেই রয়েছে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, বেস্ট অরিজিনাল সং ক্যাটাগরিতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জিতলো কোন গান? খুব ইজি কোশ্চেন এবং ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই যে গানটা আছে এটা কিন্তু অস্কারও জিতেছে, এই যে দুটো ক্যাটাগরিতে অস্কার জিতেছে, দুটো অস্কার দুজন রয়েছে, দেখতে পাচ্ছ? গানের লিরিক্স যে লিখেছেন এবং গানের ডিরেকশন যিনি করেছেন, এটা অস্কার পেয়েছে। তো এটা কি হবে? একদম ঠিক বলেছো, এটা হচ্ছে নাটু নাটু। আর এটা কোন ফিল্মের? এটা হচ্ছে ট্রিপল আর, আর আর আর। ঠিক আছে, তো ট্রিপল আর, এবং এটা ডাইরেকশন কে করেছে? এস এস রাজামৌলি। ঠিক আছে, এর ডাইরেকশনে হয়েছে। সবাই ঠিক আনসার দিয়েছো, ভেরি গুড। চলো 3 নম্বর কোশ্চেন দেখি, ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা কোনটি? ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা কোনটি? আলিপুরজা, করাইকাল, কোল্লাম, কোজিকোড়। প্রথমে তোমরা বলো, এই যে জেলাগুলো আমি দিয়েছি, এগুলো, এই যে 3টে জেলা, আলিপুরজা, কোল্লাম, কোজিকোড়, এই 3টে জেলা কোন রাজ্যের? কেউ বলতে পারবে নামগুলো শুনে? এ, সি আর ডি, এটা কোন রাজ্যে অবস্থিত এই জেলাগুলো? এই জেলাগুলো কোন রাজ্যে অবস্থিত? এই জেলাগুলো হচ্ছে কি কেরালা, এগুলো সমস্তই হচ্ছে কেরালার জেলা। এবং এদের মধ্যে কি, যে কোল্লাম জেলাটা রয়েছে, কোল্লাম, এই কোল্লাম জেলাটা হচ্ছে ভারতের প্রথম সংবিধান স্বাক্ষর জেলা। ঠিক আছে, কেরালার কোল্লাম। তোমাদের হয়তো দিল যে কোন রাজ্যের
কোল্লাম জেলা প্রথম সংবিধান স্বাক্ষর জেলা, তো সেটা হবে কেরালা। ঠিক আছে, বেশ। কড়াইকাল যেটা রয়েছে সেটা বোধহয় অন্ধ্রপ্রদেশে আছে যতদূর সম্ভব। ঠিক আছে, বেশ। চলো তাহলে নেক্সট কোশ্চেন। FIH হকি ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? FIH হকি ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হলো কোন রাজ্যে? হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব আর ওড়িশা। কোন রাজ্যে হলো? কোন রাজ্যে হতে পারে? এই যে দেখো, এই ক্যাপ্টেন। আচ্ছা, চারেরটা কি অ্যান্সার দিলে সবাই? একজন ডি দিয়েছো, ভেরি গুড। এটা হচ্ছে ডি, ওড়িশা। ওড়িশার ভুবনেশ্বরে তোমার যে FIH হকি ওয়ার্ল্ড কাপ সেটা অনুষ্ঠিত হলো, এবং এটা জিতলো কে? এটা জিতলো তোমার উইনার টিম হচ্ছে জার্মানি। মনে রাখবে, উইনার হচ্ছে জার্মানি। ঠিক আছে, জার্মানি এই যে হকি ওয়ার্ল্ড কাপটা আছে এটা জিতেছে। এটা এই কারণেই ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, কারণ এটা ভারতে অনুষ্ঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে মনে রাখবে FIH হকি ওয়ার্ল্ড কাপ 2023 এটা ওড়িশাতে হয়েছে, ভুবনেশ্বরে, এবং উইনার হচ্ছে জার্মানি। বেশ, 5 নম্বর কোশ্চেন দেখো। ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে? ইউনিসেফ ইন্ডিয়ার ন্যাশনাল অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন কে? কে হয়েছেন? কে হয়েছেন? বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে আয়ুষ্মান খুরানা। আচ্ছা, তোমাদের কাছে কোশ্চেন, এই যে ইউনিসেফ রয়েছে এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে কেউ বলতে পারবে? এই ইউনিসেফের কাজ কি না? বাচ্চাদের, মানে শিশুদের কল্যাণ করা। ঠিক আছে, এই যে সি আছে, সি ফর চিলড্রেন বা চাইল্ড। ঠিক আছে, তো বাচ্চাদের যাতে কল্যাণ হয়, শিশুদের যাতে কল্যাণ হয়, সেই জন্য কিন্তু ইউনিসেফ সংস্থা। তো এর যে হেডকোয়ার্টার আমরা দেখেছি, আগের বছর যে কোশ্চেন এসেছিল 2019 সালে, সেই কোশ্চেনে আমরা দেখেছিলাম যে ইউনেস্কোর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত দিয়েছিল, তাহলে ইউনিসেফেরও দিতে পারে। তাহলে ইউনিসেফের হেডকোয়ার্টার কোথায়? কোথায় হতে পারে? এটা কিন্তু আমেরিকা বা ইউএস এর একটা শহরে এর হেডকোয়ার্টার রয়েছে। ইউএস এর একটা শহরে। শহরটার নাম কি? ইউএস এর একটা শহরে রয়েছে। কেউ বলতে পারবে? গেস করো একজন। ওয়াশিংটন আরেকটা গুরুত্বপূর্ণ শহর। ওয়াশিংটন নয়, আরেকটা। ওয়াশিংটনের পরেই আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। ওয়াশিংটনের পরে কি রয়েছে আরেকটা? নিউ ইয়র্ক। ঠিক আছে, নিউ ইয়র্ক। নিউ ইয়র্কে রয়েছে এর তোমার কি বললাম, যে হেড অফিস। ঠিক আছে, আচ্ছা, এই ইউনিসেফ স্থাপিত হয়েছিল 1946 সালে, মনে রাখবে 1946। আচ্ছা, ওয়াশিংটনেও কিন্তু অনেকগুলো সংস্থার হেডকোয়ার্টার রয়েছে। কি কি রয়েছে না, দেখো, 1 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, IMF এর রয়েছে ওয়াশিংটন, ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, ওয়াশিংটন ডিসি তে রয়েছে। কার রয়েছে? IMF। এটা স্থাপিত হয়েছিল কখন? এটা হয়েছিল 1945। ঠিক আছে, এছাড়া রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, WB, এরও হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে, 1945। এটাও স্থাপিত হয়েছিল 1945-এ। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো, 6 নম্বর কোশ্চেন। জনজিং 26 স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? জনজিং নামটা শুনে আশা করি গেস করতে পারবে। জনজিং 26 স্যাটেলাইট লঞ্চ করলো কোন দেশ? কোন দেশ? বাহ, ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে চীন। চীন তোমার কি করেছে? এই জনজিং 26 স্যাটেলাইট লঞ্চ করেছে। ঠিক আছে, আর একটা কোশ্চেন এসেছিল, মনে রাখবে, এই বছর বিসিএস প্রিলিমিনারিতে, 23 সালের বিসিএস প্রিলিমিনারিতে এসেছিল, সেটা হচ্ছে কি না, আর্টিফিশিয়াল মুন, কৃত্রিম চাঁদ তৈরি করেছে কে? সেটাও কিন্তু চীন করেছে।
ঠিক আছে, কৃত্রিম চাঁদ তৈরি করেছে চীন। বেশ। আচ্ছা, কোন দুটি দেশের মধ্যে সূর্য কিরণ নামের সৈন্য অনুশীলন অনুষ্ঠিত হয়? সূর্য কিরণ নামে সৈন্য মহড়া অনুষ্ঠিত হয় কোন দুটি দেশের মধ্যে? বাহ, খুব সুন্দর, তোমরা ঠিক বলেছো, এটা হচ্ছে ভারত ও নেপাল। আচ্ছা, ভারত ও শ্রীলঙ্কার মধ্যে হয় কি না স্লাইনেক্স, স্লাইনেক্স বলে একটা তোমার মহড়া হয়, সেটা হয়। আর ভারত ও বাংলাদেশের মধ্যে হয় সম্প্রীতি। ঠিক আছে, সম্প্রীতি বলে একটা সৈন্য মহড়া অনুষ্ঠিত হয়। বেশ, ঠিক আছে। আচ্ছা, 22তম ল কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? 8 নম্বর কোশ্চেন, 22তম ল কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন কে? মনোজ সোনি, অমলেশ ত্রিপাঠী, ঋতুরাজ অবস্থি, অনিল বসু। বা ভেরি গুড, সুপর্ণা, দিশা, বৈশাখী, বিপাশা, সবাই ঠিক দিয়েছো, এটা হচ্ছে ঋতুরাজ অবস্থি। ঠিক আছে। আচ্ছা, ল কমিশন যখন বললাম, তখন এখানে একটা কোশ্চেন আসবে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোন আর্টিকেলের দ্বারা নিযুক্ত হন? ইসিআই কোন আর্টিকেলের দ্বারা নিযুক্ত হন, কেউ বলতে পারবে? আর্টিকেল নাম্বার, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এটা যদি না পারো তাহলে বলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তোমার কার দ্বারা নিয়োগ করা হয়, কে নিয়োগ করেন ইসিআই কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে কে নিয়োগ করেন? দেখো, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কি একটা সাংবিধানিক পদ। আমি কি বলেছিলাম, যে কোনো সাংবিধানিক পদের যিনি হেড থাকেন তাকে নিয়োগ করেন কে? ঠিক, ভেরি গুড দিশা, সেটা হচ্ছে প্রেসিডেন্ট। হ্যাঁ, তাহলে অ্যাপয়েন্টেড বাই প্রেসিডেন্ট। আচ্ছা, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে যে আর্টিকেলটা যুক্ত সেটা হচ্ছে আর্টিকেল 324। এবার দেখি, বলো তোমরা, ফাইন্যান্স কমিশন, ঠিক আছে, আমি শর্টে লিখছি, বেশ বড় করে লিখে দিলাম। ফাইন্যান্স কমিশন যিনি আছেন, সেই ফাইন্যান্স কমিশন কত নাম্বার আর্টিকেলের সঙ্গে যুক্ত? ফাইন্যান্স কমিশন বা অর্থ কমিশন যিনি আছেন, সেটা কত নাম্বার আর্টিকেলে বা কত নাম্বার ধারার সঙ্গে তিনি যুক্ত, কেউ বলতে পারবে? আর্টিকেল নাম্বার কত? এটা খুব ইজি কোশ্চেন, আশা করি তোমরা পারবে। আর্টিকেল নাম্বার? কেউ একজন? দেখো, এই কোশ্চেন গুলো খুব ইজি কোশ্চেন, এগুলো কিন্তু আসবে, ঠিক আছে। কেউ একজন বলো আর্টিকেল নাম্বার। মনে পড়ছে না? এটা হচ্ছে আর্টিকেল নাম্বার 280। ঠিক আছে, আর্টিকেল নাম্বার 280। মনে রাখবে, আর্টিকেল 280 হচ্ছে ফাইন্যান্স কমিশনের সঙ্গে যুক্ত। বেশ, ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। দেখো, আর্টিমিস প্রজেক্ট কোন দেশ লঞ্চ করেছে? আর্টিমিস কোন দেশ লঞ্চ করেছে? ভারত, আমেরিকা, চীন, রাশিয়া। আর্টিমিস মিশন, এই মিশনটা কিসের সঙ্গে যুক্ত? মনে রাখবে, এটা হচ্ছে চাঁদের সঙ্গে যুক্ত, 1 নম্বর পয়েন্ট। আর এই মিশনের উদ্দেশ্য কি? সেটা হচ্ছে, যদি বলো প্রধান উদ্দেশ্য, সেটা হচ্ছে আহ একজন মহিলাকে চাঁদে পাঠানো। 2জন পুরুষ 1জন মহিলাকে চাঁদে পাঠানো হচ্ছে এই মিশনের উদ্দেশ্য 2025 সাল অবধি। ঠিক আছে, এটা চাঁদের সঙ্গে যুক্ত। একটা এ 2025 সালে ভারত পারবে মনে হচ্ছে তোমার চাঁদে পাঠাতে? ভারত দেখো এইমাত্র চন্দ্রযান পাঠালো, কিন্তু সেখানে কোনো ব্যক্তিকে পাঠায়নি। ভারতের এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে একটা স্পেস স্টেশন তৈরি করা, যেটা 2035 সালের মধ্যে ভারত টার্গেট রেখেছে তৈরি করবে। তো স্পেস স্টেশন না হলে পাঠানো সহজ হবে না, ঠিক আছে।
তাহলে ভারত তো হবে না, কারণ সেটা অনেক বড় লক্ষ্য কোনো মানুষকে পাঠানো। প্রথমে আমাদের স্পেসে পাঠাতে হবে, মানে আমাদের পৃথিবীর যে বায়ুমণ্ডল তার উপরে প্রায় 80 থেকে 90 কিলোমিটার উপরে পাঠাতে হবে একজনকে, তবে যে তোমার হবে। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা হচ্ছে আমেরিকা, নাসা। ঠিক আছে, এই নাসা ঠিক করেছে যে আর্টেমিস মিশনের দ্বারা প্রথম মহিলাকে চাঁদে পাঠাবেন। বেশ। আচ্ছা, প্রথম মহিলা যিনি চাঁদে গেছেন তার নাম বলতে পারি? চাঁদে বলছি, যিনি স্পেসে গেছেন তার নাম বলতে পারবে? প্রথম মহিলা, প্রথম মহিলা যিনি স্পেসে গেছেন তার নাম আসতে পারে কিন্তু, দেখি তোমরা বলার চেষ্টা করো। দেখি বলো দেখি। একদম ঠিক বলেছো, বাহ খুব সুন্দর। সেটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ঠিক আছে, তাহলে ফার্স্ট ওমেন, ওমেন ওয়েন্ট টু স্পেস, সেটা হচ্ছে ভ্যালেন্টিনা তেরেস্কোভা। তেরেস্কোভা, আর ইনি কোথাকার ছিলেন? ইনি ছিলেন ইউএসএসআর, মানে বর্তমানে যেটা রাশিয়া। হ্যাঁ, সেটা তিনি পাঠিয়েছিলেন, মানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা রাশিয়া ছিলেন। বেশ, নেক্সট দেখো। দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড 2023-এ কোন চলচ্চিত্র সেরা চলচ্চিত্রের তকমা পেল? দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড, হ্যাঁ, সেরা চলচ্চিত্রের মানে বলতে পারো বেস্ট ফিল্ম। ঠিক আছে, বেস্ট ফিল্মের তকমা পেল কোন চলচ্চিত্র? বেস্ট ফিল্মের, এটা হচ্ছে কি? দেখো, এটা হচ্ছে কাশ্মীরি ফাইল। সেরা ফিল্মের তকমা পেয়েছে, মনে রাখবে। বেস্ট ফিল্ম হচ্ছে কাশ্মীরি ফাইল, আর ফিল্ম অফ দ্য ইয়ার হচ্ছে ট্রিপল আর। কি বলছি? ফিল্ম অফ দ্য ইয়ার, ফিল্ম অফ দ্য ইয়ার সেটা হচ্ছে ট্রিপল আর। ঠিক আছে, আর বেস্ট অ্যাক্টর হচ্ছে রণবীর কাপুর, আর বেস্ট অ্যাক্ট্রেস হচ্ছে আলিয়া ভাট। ঠিক আছে, এই দুটো জিনিস মনে রাখবে। বেশ, এরপরে দেখবে 69তম ন্যাশনাল ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড আছে, সেখানে কিন্তু বেস্ট ফিল্ম, ফিচার ফিল্ম কিন্তু আলাদা হয়েছে, সেটাও আমরা দেখে নেবো। কিন্তু এখন দেখবো না, যেহেতু কোশ্চেন আসে সেহেতু পরে আমরা দেখবো। ঠিক আছে, আচ্ছা, এখানে একটা কোশ্চেন হয় যে দাদা সাহেব ফালকে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? কেউ বলতে পারবে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবার কিন্তু আসতে পারে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আচ্ছা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওয়াহিদা রহমান, ভেরি গুড, ওয়াহিদা রহমান। কে পেয়েছে? ওয়াহিদা রহমান। বেশ, এই কোশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা আসতে পারে। বেশ, নেক্সট দেখো। 11 নম্বর, 36টি স্যাটেলাইট সহ LVM-3 লঞ্চ করলো কোন সংস্থা? LVM এর ফুল ফর্ম কি? সেটা হচ্ছে লঞ্চ ভেহিকেল, ভেহিকেল মার্ক 3। ঠিক আছে, লঞ্চ ভেহিকেল মার্ক 3 হচ্ছে LVM এর ফুল ফর্ম। তো এটা কে লঞ্চ করলো? দেখো, এটা লঞ্চ করেছে কে? আচ্ছা, যে চন্দ্রযান 3 লঞ্চ করেছে সেই কিন্তু এটা লঞ্চ করেছে, কারণ LVM যে রয়েছে, যে রকেটটা রয়েছে সেটা কিন্তু রয়েছে ভারতের কাছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ইসরো। ঠিক আছে, ইসরো এটা করেছে। বেশ, এখানে কয়েকটা জিনিস মনে রাখবে, যে ইসরোর যে চন্দ্রযান মিশন, ঠিক আছে, সেই চন্দ্রযান মিশনে যে রোভারটা ছিল সেটার নাম কি? কে বলতে পারবে? চন্দ্রযান 3-তে 1 নম্বর হচ্ছে
রোভারের নাম, রোভার কি ছিল কে বলতে পারবে? 2 নম্বর হচ্ছে কি ল্যান্ডারটার নাম কি ছিল? আর 3 নম্বর কি হচ্ছে যে পয়েন্টটাতে নেমেছে তার নাম কি? রোভারের নাম ছিল কি? রোভারের নাম ঠিক বলেছো, প্রজ্ঞান রোভার, ঠিক আছে, প্রজ্ঞান। আর ল্যান্ডার হচ্ছে বিক্রম। আর যে পয়েন্টটাতে নেমেছে তার নাম কি? হ্যাঁ, সাউথ পোলে নেমেছে, তার নাম কি দিয়েছে? সেটা হচ্ছে শিব শক্তি পয়েন্ট, ঠিক আছে, শিব শক্তি পয়েন্ট। এই এতগুলো, হ্যাঁ শিব শক্তি, ভেরি গুড। এই এতগুলো পয়েন্ট আমরা এই জিনিসগুলো এত মানে এই 3টে জিনিস আমরা চন্দ্রযান থেকে মনে রাখবো। আর ডেটটা মনে রাখবো। ডেটটা কবে ছিল বলো তো? ডেটটা কে বলতে পারো? আমার এই মুহূর্তে মনে পড়ছে না ডেটটা। ওইটা ন্যাশনাল স্পেস ডে, হ্যাঁ 23শে আগস্ট, ভেরি গুড। তাহলে ডেটটাও লিখে দিই এখানে, ঠিক আছে। ডেট হচ্ছে কত? ডেট হচ্ছে 23শে আগস্ট, এবং ওটা ন্যাশনাল স্পেস ডে। ন্যাশনাল স্পেস ডে হিসেবে ওটাকে অবজার্ভ করা হবে। কি হিসেবে? ন্যাশনাল স্পেস ডে। বেশ। নেক্সট দেখো, ন্যাটো জোটের 31তম সদস্য হিসেবে যোগদান করলো কে? ন্যাটো জোটের 31তম সদস্য হিসেবে যোগদান করলো কে? ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অ্যান্ড অর্গানাইজেশন। ন্যাটোর ফুল ফর্ম কি? নর্থ আটলান্টিক ট্রিটি অ্যান্ড অর্গানাইজেশন। আচ্ছা, সবাই সি বলছো, কিন্তু এটা অ্যান্সার হবে কি? ফিনল্যান্ড। ফিনল্যান্ড হচ্ছে 31তম সদস্য, মনে রাখবে। আর এই ন্যাটোর যে হেডকোয়ার্টার, সেই হেডকোয়ার্টারটাও মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায় এই হেডকোয়ার্টারটার নাম। ন্যাটোর হেডকোয়ার্টার কোথায়? হেড কোয়ার্টার সেটা হচ্ছে কোথায়? এটা হচ্ছে ব্রাসেল, বেলজিয়ামের ব্রাসেল, ঠিক আছে। ব্রাসেল, কোথাকার ব্রাসেল? বেলজিয়াম, ঠিক আছে। বেলজিয়ামের ব্রাসেলে হলো হেডকোয়ার্টার, এবং এটা স্থাপিত হয়েছিল কখন? 1949। আচ্ছা, মেইনলি মনে রাখবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের যে তোমার বিশ্বের যে ক্ষমতাটা আছে সেটা দুভাগে ভাগ হয়। একটা আমেরিকার দিকে শিফট করে যায়, একটা রাশিয়ার দিকে শিফট করে যায়, ঠিক আছে। তো আমেরিকার দিকে যেটা শিফট হলো সেটাই কিন্তু ন্যাটো তৈরি করলো, ঠিক আছে। ন্যাটোর মূল যদি বলো সেটা হচ্ছে ইউএসএ, এবং এই কারণে ন্যাটো তৈরি হয়েছিল ওয়াশিংটনে, প্রথম তৈরি হয় ওয়াশিংটন ডিসিতে। হুম। এবং মূল হচ্ছে আমেরিকা, তারপরে ইউরোপের দেশগুলো। বর্তমানে আমরা দেখতেই পাচ্ছি যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, প্রায় 2022 সালে শুরু হয়েছিল, এখনো কিন্তু যুদ্ধটা শেষ হয়নি। তো এখানে কি ন্যাটো একটা মুখ্য ভূমিকা পালন করছে ইউক্রেনকে ইন্ধন যোগাতে। ডাইরেক্টলি তো পারছে না, কারণ যদি ইউক্রেন ন্যাটোর মেম্বার হতো না, তাহলে তোমার ন্যাটো তে যে ট্রিটিটা আছে বা যে চুক্তিটা আছে সেই অনুযায়ী ন্যাটোকে অবশ্যই রাশিয়াকে ডাইরেক্টলি অ্যাটাক করতে হতো। হুম। কিন্তু যেহেতু ইউক্রেন ন্যাটোর সদস্য নয়, সেহেতু ন্যাটো ডাইরেক্টলি রাশিয়াকে অ্যাটাক করতে পারছে না। হুম। কিন্তু তোমার পরোক্ষভাবে সাহায্য করে চলেছে। বেশ। নেক্সট দেখো, টাইম ম্যাগাজিনে 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপল অফ 2023 তালিকায় স্থান পেল কে? টাইম ম্যাগাজিনে স্থান পেল কে? কে স্থান পেল? কেউ গেস করো একজন। গেস করার দরকার নেই। বাহ, সুপর্ণা একদম ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে শাহরুখ খান, যার রিসেন্ট মুভি কি ডাঙ্কি। তো এই শাহরুখ খান তোমার কি হয়েছে, 100 মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পিপলের যে ইয়েটা রয়েছে, লিস্টটা রয়েছে, সেখানে স্থান পেয়েছে। বেশ। নেক্সট দেখো, কোন রাজ্যে প্রথম ওয়াটার মেট্রো চালু হলো?
ওয়াটার মেট্রো মানে কিন্তু এখানে ট্রেন যাচ্ছে না, ঠিক আছে, মনে রাখবে। ওয়াটার মেট্রো মানে কি, তোমার বোট বা স্টিমার সেটা জলের উপর যাচ্ছে, এরকম একটা ব্যবস্থা। ওয়াটার মেট্রো, বাহ, অনেকে ঠিক দিয়েছো। এটা হচ্ছে কেরালা। কেরালাতে প্রথম ওয়াটার মেট্রো চালু হচ্ছে, ঠিক আছে। বেশ। নেক্সট দেখো, স্মোক অ্যান্ড অ্যাশেস নামক বইটি লিখলেন কে? স্মোক অ্যান্ড অ্যাশেস। স্মোক অ্যান্ড অ্যাশেস, স্মোক অ্যান্ড অ্যাশেস কে লিখেছে বইটি? আচ্ছা, সালমান রুশদি খুব ফেমাস লেখক, এনার একটা বই বলে দিচ্ছি, এটা হচ্ছে ভিক্টরি সিটি, ঠিক আছে, ভিক্টরি সিটি। এটার অ্যান্সার কি হবে? এটা হবে সি, স্মোক অ্যান্ড অ্যাশেস বইটি লিখেছেন অমিতাভ ঘোষ, ঠিক আছে। বেশ। নেক্সট দেখো, এটা সবাই পারবে আশা করি। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন কে? বিশ্বজিৎ বসু, অভিজিৎ গাঙ্গুলি, টি এস শিবাগানম, আর মূর্তি। ইজি কোশ্চেন। এটার অ্যান্সার কি হবে? অবশ্যই টি এস শিবাগানম। আচ্ছা, এখানে তোমরা বলো যে হাইকোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ করেন? হু অ্যাপয়েন্টেড, অ্যাপয়েন্টেড, হু অ্যাপয়েন্টস, নট অ্যাপয়েন্টেড, হু অ্যাপয়েন্টস, অ্যাপয়েন্টস, তোমার কি ভাবনা চিন্তা করে বলো, কে অ্যাপয়েন্ট করে? হু অ্যাপয়েন্টস সিজেআই অফ, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া নয়, ইন্ডিয়া হবে না এটা, এটা হবে কি চিফ জাস্টিস অফ হাইকোর্ট, সিজে অফ এইচসি, চিফ জাস্টিস অফ হাইকোর্ট কে করে? এটা করে প্রেসিডেন্ট, ঠিক, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে প্রেসিডেন্ট করে। আর শপথ পাঠ কে করান? সেটা হচ্ছে গভর্নর, মনে রাখবে, শপথ পাঠ করান গভর্নর আর নিয়োগ করেন প্রেসিডেন্ট, ঠিক আছে। বেশ। সম্প্রতি কোন সংস্থার প্রেসিডেন্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গা? অজয় বাঙ্গা, সবাই অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, গেস করো, না পারলে গেস অবশ্যই করো একটা। হুম। আচ্ছা, এটুকু বলি যে এই যে সংস্থাটা রয়েছে এর হেডকোয়ার্টার রয়েছে ওয়াশিংটন ডিসিতে, ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার রয়েছে, নাম্বার ওয়ান, এবং এটি 1945 সালে স্থাপিত হয়। ওয়াশিংটন ডিসিতে এর হেডকোয়ার্টার এবং 1945 সালে এটি স্থাপিত হয়, এবং এটি দুটি সংস্থা নিয়ে তৈরি হয়েছে। বর্তমানে এর 5টি অর্গান রয়েছে, কিন্তু দুটি নিয়ে তৈরি হয়েছে, সেটা হচ্ছে কি আইডিএ এবং আইবিআরডি। ঠিক ঠিক বলেছো, এটা হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের এ সমরেশ বসু, বি সমরেশ মজুমদার, সি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, ডি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাহ, এটা হচ্ছে সমরেশ মজুমদার। সমরেশ মজুমদার এই 2023 সালেই পরলোক গমন করেছেন, সেই জন্য কি তার লেখা বইগুলো গুরুত্বপূর্ণ হয়ে যায়। এই কালবেলা ছাড়াও তিনি লিখেছেন কি দিন যায় রাত যায়, ঠিক আছে, এটাও মনে রাখবে, দিন যায় রাত যায়। আর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চাঁদের পাহাড় লিখেছেন, এবং শরৎচন্দ্র থেকে যে কোশ্চেনটা আসে তার ছদ্মনাম অনিলা দেবী, ঠিক আছে, এই দুটো কোশ্চেন আসতে পারে।
পশ্চিমবঙ্গের কোন স্থান ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেল? পশ্চিমবঙ্গের কোন স্থান? বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, একদম ঠিক। এটা হচ্ছে শান্তিনিকেতন। শান্তিনিকেতনের মেনলি বিশ্বভারতী ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে। ইউনেস্কোর হেডকোয়ার্টার কোনটা? আমি এর আগেই বললাম, হেডকোয়ার্টার হচ্ছে কি HQ। এটা হচ্ছে কি ইউনেস্কোর হেডকোয়ার্টার, এটা হচ্ছে প্যারিস। ঠিক আছে, প্যারিস। প্যারিসে হচ্ছে ইউনেস্কোর হেডকোয়ার্টার। বেশ, বেশ 20 নম্বর কোশ্চেন দেখো, সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রীকে পুরস্কৃত করেছে? কোন আন্তর্জাতিক সংস্থা কন্যাশ্রীকে পুরস্কৃত করেছে? বিশ্বব্যাংক, ইউনেস্কো, WB, ইউনেস্কো, ইউনিসেফ নাকি নীতি আয়োগ? কে করেছে? বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে, এটা হচ্ছে ইউনিসেফ। ইউনিসেফ রিসেন্টলি কন্যাশ্রীকে বিশেষ সম্মানে পুরস্কৃত করেছে। আচ্ছা, ইউপিএসসির নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হচ্ছেন কে বা হয়েছেন? কে হয়েছেন? ভেরি গুড। এটা হচ্ছে মনোজ সোনি। ঠিক আছে, মনোজ সোনি ইউপিএসসি নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন। মনে রাখবে, এই যে ইউপিএসসি রয়েছে সেটা হচ্ছে একটা সাংবিধানিক সংস্থা, এবং এর চেয়ারম্যানকে নিয়োগ করেন কে? সেটা হচ্ছে রাষ্ট্রপতি এর চেয়ারম্যানকে নিয়োগ করেন। ঠিক আছে, আর পিএসসি যে আছে, এই পিএসসি চেয়ারম্যানকে কিন্তু কে? গভর্নর নিয়োগ করে। আর কি করে না, গভর্নর কিন্তু এই পিএসসি, পিএসসি বলতে কি বলছি আমি, স্টেট পাবলিক সার্ভিস কমিশন, ঠিক আছে, এসপিএসসি, এর চেয়ারম্যানকে গভর্নর নিয়োগ করেন। কিন্তু যদি এই পিএসসি চেয়ারম্যানকে তার পদ থেকে সরাতে হয়, সেটা কিন্তু গভর্নরের হাতে নেই, সেটা আছে রাষ্ট্রপতির হাতে। এই কয়েকটা জিনিস মনে রাখবে। বেশ, এরপর দেখো 22 নম্বর কোশ্চেন, মাউন্ট এভারেস্ট জয়ী কনিষ্ঠতম ভারতীয় মহিলা হলেন কে? কনিষ্ঠতম ভারতীয় মহিলা হলেন কে মাউন্ট এভারেস্ট জয়ী? বাহ, সবাই ঠিক দিয়েছে, এটা হচ্ছে ইয়াসি জ্যান। আচ্ছা, তেনজিং নরগে এবং কে এডমান্ড হিলারি বোধহয়, এরা প্রথম কি করে না এভারেস্ট জয় করে, প্রথম। ঠিক আছে, আর প্রথম ভারতীয় পুরুষ যিনি হিমালয় মাউন্ট এভারেস্ট জয় করেন, তার নাম কি? ফার্স্ট ইন্ডিয়ান ক্লাইম্ড মাউন্ট এভারেস্ট, তার নাম কি? ফার্স্ট তার নাম হচ্ছে, পুরুষ মহিলা নির্বিশেষে প্রথম ভারতীয় হচ্ছেন অবতার অবতার সিং চিমা। অবতার সিং চিমা। ঠিক আছে, যিনি এভারেস্টে ওঠেন কি নাম? ফার্স্ট ওমেন, ফার্স্ট হোম, বলতে পারবে? ফার্স্ট ওমেন, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন। ভেরি গুড, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন, এটা হচ্ছে পাচেন্দ্রী পাল। আচ্ছা, এই যে মাউন্ট এভারেস্ট রয়েছে, এর হাইটটা প্রথম কে নির্ণয় করে এটা বলো তো? ফার্স্ট ইন্ডিয়ান হু ক্যালকুলেটেড দ্য হাইট অফ মাউন্ট এভারেস্ট, প্রথম ভারতীয় যিনি এই মাউন্ট এভারেস্টের হাইট ক্যালকুলেট করেছিলেন, কে বলতে?
হিমালয়ের হাইট প্রথম কে নির্ণয় হাইট অফ এভারেস্ট, নট হিমালয়, এভারেস্ট কে করে, কে বলতে পারবে? আসছে না, ওকে সরি, সাউন্ড ক্লিয়ার নেই। পরে হু ক্যালকুলেটেড হাইট অফ এভারেস্ট ফার্স্ট টাইম, সেটা হচ্ছে কে? রাধানাথ সিকদার। মনে রাখবে নামটা হচ্ছে রাধানাথ সিকদার। সিকদার, ওকে। চলো নেক্সট কোশ্চেন দেখো। সম্প্রতি বঙ্গোপসাগরে আসা মোচা বা মোকা সাইক্লোনের নামকরণ করেছে কোন দেশ? যেটা বঙ্গোপসাগরে এসেছিল। বাহ, ভেরি গুড, সবাই ঠিক অ্যান্সার দিয়েছো। এটা হচ্ছে ইয়েমেন। ইয়েমেন প্রথম এই যে মোকা সাইক্লোন, সেটা তোমার নামকরণ করেছে। ঠিক আছে, মনে রাখবে আমাদের যে সাইক্লোন গুলো আসে, সেই সাইক্লোন গুলো কি, আমরা তো নর্থ পোলে রয়েছি, মানে নর্থ পোল নয়, সরি নর্থ পোল নয়, মানে নিরক্ষরেখার নর্থে রয়েছি। এবারে নিরক্ষরেখার নর্থে কি হয়, সাইক্লোন সবসময় ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে। তাহলে এটা যদি তোমার ইকুয়েটর হয়, তাহলে এটা নর্থ আর এটা সাউথ। তাহলে এখানে যে সাইক্লোনটা হবে সেটা হবে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে এইরকম ভাবে ঘুরবে। আর ইকুয়েটরের সাউথে যেটা হবে সেটা হবে কি, যে সাইক্লোনটা হবে সেটা হবে ক্লকওয়াইজ, তার ডাইরেকশন হবে ক্লকওয়াইজ। আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ ঠিক আছে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে আর এটা ক্লকওয়াইজ। এই পয়েন্টটা মনে রাখবে। নেক্সট দেখো, কোন লেখক 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন? এটার অ্যান্সার হবে দামোদর মৌর্য। দামোদর মৌর্য কি এই 57তম জ্ঞানপীঠ পুরস্কার পেলেন। মনে রাখবে এই অপশন এ তে যেটা রয়েছে, নীলমণি ফুকন, ইনি আসামের বাসিন্দা এবং সম্প্রতি ইনি মারা গেলেন। এই নীলমণি ফুকনও কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, বেশ। আচ্ছা নেক্সট দেখো, পঁচিশ নম্বর কোশ্চেন, কোন দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেন অফ দ্য ইয়েলো স্টার, এখানে স্টারটা দেখা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি ইয়েলো স্টার, সম্মানে সম্মানিত হলেন দ্রৌপদী মুর্মু। এটা একটা কি না, সাউথ আমেরিকার দেশ, মানে দক্ষিণ আমেরিকার একটা দেশ, যেখানে ব্রাজিল রয়েছে, যেখানে আমাজন রয়েছে, সেই মহাদেশের একটা দেশ কি? এবার তোমরা পারবে আশা করি। ঠিক, এটা হচ্ছে কি সুরিনাম। দেখো মিশর হচ্ছে আফ্রিকার দেশ, কুয়েত হচ্ছে এশিয়া,
নাইজেরিয়া, আফ্রিকা। তাহলে একমাত্র পড়ে রইল দক্ষিণ আমেরিকার দেশ, সেটা হচ্ছে সুরিনাম। আর এখানে মনে রাখবে সুরিনামে কিন্তু যখন ভারত স্বাধীনতার আগে মানে যখন ইংরেজরা ছিল, তখন এখান থেকে প্রচুর কি হতো, লেবারদেরকে নিয়ে যেত ওখানে কাজ করার জন্য। এই জন্য সুরিনামে কিন্তু অনেক লোক হিন্দিতে কথা বলে। ঠিক আছে, বেশ। নেক্সট দেখো 26 নম্বর কোশ্চেন। আরব সাগরে আসা ঘূর্ণিঝড় বিপর্যয়ের নামকরণ কে করেছে? নাম শুনেই বুঝতে পারছো যে দুটো দেশের মধ্যে হবে, হয় ভারত না হয় বাংলাদেশ। তাহলে এটা অ্যান্সার কি হবে? হ্যাঁ, 3-4 জন ঠিক অ্যান্সার দিয়েছো, এটা হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে। আচ্ছা, এটা এসছে কোথায়? আরব সাগরে। এটা থেকেও কিন্তু একটা কোশ্চেন হতে পারে। নেক্সট দেখো, ফ্রেঞ্চ ওপেন 2023 পুরুষ সিঙ্গেল টাইটেল কে জিতলেন? ফ্রেঞ্চ ওপেন কে জিতেছেন? বাহ, ঠিক বলেছো, এটা হচ্ছে নোভাক জোকোভিক। তিনি জিতেছেন এই ফ্রেঞ্চ ওপেন টাইটেল। মনে রাখবে আমাদের 3টে গ্র্যান্ড স্লাম রয়েছে, একটা হচ্ছে উইম্বলডন, অন্যটা ইউএস ওপেন, আর কিছুদিন আগে হলো কি অস্ট্রেলিয়ান ওপেন। এই 3টে থেকেই কোশ্চেন আসে। তার মধ্যে উইম্বলডন যেটা আছে সেটা হচ্ছে সব থেকে পুরাতন। যেটা নিয়ে কোশ্চেন আছে তাই আমি বলছি না, ঠিক আছে? বেশ। আচ্ছা, এই যে তোমার ধরো নোভাক জোকোভিচ, ইনি কিন্তু ইউএস ওপেনও জিতেছেন। কি জিতেছেন? ইউএস ওপেন। ইউএস ওপেন 2023, এটাও কিন্তু এই নোভাক জোকোভিচই জিতেছেন। বেশ। আর মেয়েদের মধ্যে এই ইউএস ওপেন কে জিতেছে? সেটা হচ্ছে কোকো গফ। এটা হচ্ছে ওমেন সিঙ্গেল। বেশ। আচ্ছা, কিছু মনে রাখবে একটা জিনিস, কিছুদিন আগে যে অস্ট্রেলিয়া ওপেনটা হলো সেখানে একটা খুব ভালো আর কি সংবাদ আছে, মানে ভারতের যে রোহান বোপান্না, তোমরা নাম শুনে থাকবে, তিনি মিক্সড ডাবলসে জিতেছেন। ঠিক আছে, মিক্সড ডাবলসে চ্যাম্পিয়নশিপ হয়েছেন ভারতের রোহান বোপান্না। মানে রোহান বোপান্না আর একজন আছেন, দুজন মিলে খেলেছেন সেটা, মানে যেটা ব্যাডমিন্টনটা আছে। তো এখানে কি, সরি টেনিসটা আছে। তো রোহান বোপান্না এবং আরেকজন মিলে কি হয়েছে, মিক্সড ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছে। নামটা বলে দিলাম এই কারণেই, কারণ যেহেতু ভারতীয় একজন জিতেছে, তো সেই নামটা আমরা মনে রাখবো। আর তার বয়স হচ্ছে 41। তাহলে দেখতে পাচ্ছ যে আহ, অনেকে আছে যেমন তোমার রজার ফেডেরার, এরা আছে, এরা কি অবসর নিয়ে নিয়েছে, 38-39 বছর বয়সে অবসর নিয়েছে। কিন্তু অনেকে আছে যে যারা কিন্তু এখনো এই বয়সেও কিন্তু তারা সাকসেস পাচ্ছে। তার মধ্যে একজন এই রোহন বোপান্নার নাম বললাম। তাছাড়া তোমার ক্রিস্টিয়ানো রোনাল্ডো আছে, ঠিক আছে, তার বয়স প্রায় 38, কিন্তু তিনি এখনো পর্যন্ত খেলে চলেছেন এবং তার ফিটনেস কিন্তু একই রকম আছে। তো এজ ইজ জাস্ট এ নাম্বার, তোমাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। হ্যাঁ, যদি বয়স বাড়ছে তো চিন্তা করো না। তোমরা ডেডিকেটেডলি যদি পড়াশোনা করো তো অবশ্যই তোমরা সাকসেস কিন্তু পাবে। হুম, বেশ। নেক্সট দেখো, কোন দেশের সঙ্গে ভারতের এই একুবারিন নামক অনুশীলন অনুষ্ঠিত হয়? এটা একটা নৌমহড়া, এটা অনুষ্ঠিত হয়, মানে মিলিটারি অনুশীলন একটা। বাহ, অনেকে ঠিক দিয়েছে আনসার। এটা হচ্ছে মালদ্বীপ। আচ্ছা, মালদ্বীপের যে বর্তমান বোধহয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি আছেন, তার নাম কি কেউ বলতে পারবে? খুব নিউজে ছিল মালদ্বীপ, কিন্তু মালদ্বীপ না লাক্ষাদ্বীপ? হ্যাঁ, এই একটা ডিবেট কিন্তু চলছিল যে মালদ্বীপ যাবে না লাক্ষাদ্বীপ যাবে। নো মালদ্বীপ, নো লাক্ষাদ্বীপ, অনলি নবদ্বীপ নাকি? তো সেটা কি হচ্ছে না, মালদ্বীপটা হচ্ছে তোমার কি ভারত মহাসাগরের একটি দেশ,
এবং কিছুদিন আগে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে কিছু ফটোশুট করেন এবং যেটা দেখার পর কি হয়, মালদ্বীপেরই যে মন্ত্রীরা আছে ২-৩ জন মন্ত্রী তারা মানে একটু খারাপ ভাষা প্রয়োগ করে ভারত সম্পর্কে এবং প্রধানমন্ত্রী সম্পর্কে। তো এরপরেই কিন্তু এই ডিবেটটা শুরু হয় এবং আল্টিমেটলি মালদ্বীপ বয়কট, লাক্ষাদ্বীপ চলো একটা হাওয়া কিন্তু হ্যাঁ, মোহাম্মদ মইজ্জু একদম ঠিক বলেছো। মোহাম্মদ মইজ্জু এখানকার বোধহয় রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী, যাই হোক হেড অফ দ্য স্টেট, মানে আমাদের যেমন প্রধানমন্ত্রী তেমনি উনি হলেন হেড অফ দ্য স্টেট ওখানকার। তো এই কারণে কি, এবং মোহাম্মদ মইজ্জু যিনি আছেন তিনি কিন্তু ভারতকে অতটা বেশি পছন্দ করেন না, ঠিক আছে। এবং তিনি যখন প্রধানমন্ত্রী আসার আগে, প্রধানমন্ত্রী পদে আসার আগে ইন্ডিয়া আউট বলে একটা ক্যাম্পেইনও শুরু করেছিলেন। হুম। তো এই কারণে ভারতের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক বর্তমানে কিন্তু খুব একটা ভালো জায়গায় নেই। আর নামটা কেন বললাম, যেহেতু মালদ্বীপের সঙ্গে একটা আমাদের কন্ট্রোভার্সি চলছে বর্তমানে, সেহেতু মনে রাখবো এটা। তাহলে এর হেড অফ দ্য স্টেট কে, নামটা মনে রাখবে মোহাম্মদ, মানে এমডি মইজ্জু, ঠিক আছে। মইজ্জুটা বানানটা কি হবে, MUZZU, মোহাম্মদ মইজ্জু, ঠিক আছে। এই নামটা মনে রাখবে, আসতে পারে। বেশ, নেক্সট দেখো, নিম্নের কে মিশরের সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য নাইল, মিশরের প্রধান নদী হচ্ছে নীল নদী, নীল নদ, তো এই অর্ডার অফ দ্য নাইলে সম্মানিত হলেন? কে হয়েছেন? বাহ, ঠিক বলেছে, এটা হচ্ছে নরেন্দ্র মোদী। আচ্ছা, এই যে নীল নদ রয়েছে এর উৎস কি বলতে পারবে কেউ? নীল নদের উৎস এটা হচ্ছে ভিক্টোরিয়া লেক, ভিক্টোরিয়া লেক। নেক্সট দেখো, শিশু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার, সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন নিম্নের কোন লেখক অথবা লেখিকা? শিশু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন নিম্নের কোন লেখক বা লেখিকা? এটা হবে কি, প্রিয়া এস। দেখো, সালমান রুশদি, অনেকে বলছে সালমান রুশদি কিন্তু আমাদের ভারতের লেখক নন, বাইরের লেখক এবং ইন্টারন্যাশনাল খ্যাতনামা লেখক। তো তিনি অবশ্যই, তার সঙ্গে এই ভারতীয় পুরস্কার এটা কিন্তু ঠিক যাচ্ছে না। হ্যাঁ, তো একজন ভারতীয় লেখকই হবেন। তো প্রিয়া এস হচ্ছেন এই শিশু সাহিত্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার তিনি পেয়েছেন। নেক্সট দেখো, উইম্বলডন 2023 পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? পুরুষ বিভাগে সিঙ্গেল টাইটেল জিতলেন কে? নোভাক জোকোভিচ, রজার ফেডারার, রাফায়েল নাদাল, কার্লোস আলকারেজ। দেখো, রজার ফেডারার অনেকদিন আগে খেলা ছেড়ে দিয়েছে, আর রাফায়েল নাদালও কিন্তু বর্তমানে সেরকম পারফর্ম করছে না। তাহলে জোকোভিচ এবং কার্লোস আলকারেজের মধ্যে একজন হবে। এটার অ্যান্সার কি হবে, কার্লোস আলকারেজ। তিনি এই উইম্বলডন 2023 পুরুষ বিভাগের চ্যাম্পিয়ন হয়েছেন। আর ওমেন যে মহিলা, সেটা তো আমি আগেই বললাম, সরি, হ্যাঁ ওমেনটা বলি না, আগে বলিনি, এটা হচ্ছে ওমেন কে হচ্ছে মার্কেটা ভ্যান্ড্রোস সোভা, নামটা লিখে দিচ্ছি আমি, জটিল নাম। মার্কেটা ভন্ড্রোসোভা, ইনি মহিলা বিভাগে আহ, এই যে টাইটেলটা আছে উইম্বলডন 2023 ওমেন চ্যাম্পিয়নশিপটা জিতেছেন, ঠিক আছে। বেশ, 32 নম্বর কোশ্চেন, সম্প্রতি কোন দেশে স্পেশাল অলিম্পিক 2023 অনুষ্ঠিত হলো?
কি হবে? আচ্ছা, আমি হিন্ট দিচ্ছি, এটা বার্লিনে হয়েছে। এর বার্লিন কোথায় দেখো? এটা বার্লিনে অনুষ্ঠিত হয়েছে। ঠিক। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে জার্মানি। ঠিক আছে, জার্মানির বার্লিনে এই যে স্পেশাল অলিম্পিক, যারা স্পেশালি এবলড পার্সন আছে আহ, তাদের জন্য এই স্পেশাল অলিম্পিক্সটা হয়েছে। আচ্ছা, অলিম্পিক মনে রাখবে প্রথম শুরু হয়, অলিম্পিকের কথা বলছি আমি, নট স্পেশাল অলিম্পিক। অলিম্পিক প্রথম শুরু হয় 1896। ঠিক আছে, এবং তোমার যে তোমার গ্রিক ঈশ্বর বা গ্রিক গডের নাম গ্রিস যুক্ত আছে এটার সঙ্গে, সেটা কি? সেটা হচ্ছে জিউস, গ্রিক গড। এটা কিন্তু দেয় এক্সামে, ঠিক আছে, ওই জন্য লিখে দিচ্ছি আমি। আচ্ছা, নেক্সট অলিম্পিক কোথায় হবে? নেক্সট অলিম্পিক 2024-এ যেটা হবে, সেটা কোথায় হবে? সেটা মনে রাখবে প্যারিসে হবে। এবং 2028-এ যেটা হবে সেটা হবে ইউএস এর লস অ্যাঞ্জেলেস। ঠিক আছে, সেখানে অনুষ্ঠিত হবে। বেশ। আচ্ছা, কুয়েতকে পরাজিত করে সাফ চ্যাম্পিয়নশিপ জিতলো কোন দেশ? ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপ হয়, এটা কিসের সঙ্গে জড়িত? ফুটবল। বাহ, সবাই ঠিক দিয়েছে অ্যান্সারটা। এটা হচ্ছে ভারত। ভারত কুয়েতকে পরাজিত করে জিতেছে। বেশ। আচ্ছা, সম্প্রতি চন্দ্রযান 3 কোন স্থান থেকে লঞ্চ করা হলো? বিক্রম সারাভাই স্পেস সেন্টার থেকে লঞ্চ করা হয়েছে। এবং এটা কোথায় অবস্থিত? একদম ঠিক, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা। এখান থেকে তোমার এই চন্দ্রযান 3টা লঞ্চ করা হয়েছে। বেশ। লুনা 25 নামে মুন মিশন লঞ্চ করলো কোন দেশ? মানে যখন তোমার চন্দ্রযান 3 লঞ্চ হয়েছিল তার ঠিক আগেই এই লুনা 25 লঞ্চ হয়, কিন্তু মিশনটা সাকসেসফুল হয় না। কে লঞ্চ করেছে? বাহ, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে রাশিয়া। ঠিক আছে, রাশিয়া এই মিশনটা লঞ্চ করেছে, এবং রাশিয়ার খরচ কিন্তু ভারতের যে খরচ তার থেকে অনেকটাই বেশি হয়েছে। ঠিক আছে, বেশ। ফিফা 2023 মহিলা বিশ্বকাপ বিজয়ী হলো, মানে কোন মহিলা দল বিশ্বকাপটা জিতেছে, যে মহিলা বিশ্বকাপ হয়? কে জিতেছে? জার্মানি, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, স্পেন? আচ্ছা, 36, অনেকে সি বলছে, দেখো আমি মহিলা বলছি, ঠিক আছে। তো এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে স্পেন। স্পেন জিতেছে। আর পুরুষ বিভাগে যেটা 2022 সালে হয়েছিল, সেটা জিতেছিল আর্জেন্টিনা। সেটা কে জিতেছিল? সেটা হচ্ছে আর্জেন্টিনা। বেশ। এবং সেটা হয়েছিল কোথায়? কাতারে হয়েছিল। আর 2026 সালে মনে রাখবে 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ, সেটা হবে কোথায় হবে? সেটা হবে ইউএস, মেক্সিকো আর কানাডা, এই 3টে দেশ নিয়ে হবে। মানে এই 3টে দেশ অ্যারেঞ্জ করবে, ইউএস, মেক্সিকো, কানাডা, 3টে পাশাপাশি দেশ। এটা হচ্ছে 2026 সালে। আর 2022-এ হলো কোথায়?
কাতারে হয়েছে। আর প্রথম যে ফিফা ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেটা হয়েছিল উরুগুয়েতে, এবং উরুগুয়ে কিন্তু জিতেছিল। কত সালে? 1930 সালে। তাহলে প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ 1930 সালে হয়। কোথায় হয়? উরুগুয়েতে হয়, এবং উরুগুয়ে কিন্তু এটা জেতে। বেশ, 37 নম্বর কোশ্চেন দেখো। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2023 এ ভারতের হয়ে একমাত্র সোনাটি জিতেছে কে? জ্যাভলিন থ্রোতে জিতেছে, সেটা কে? নীরজ চোপড়া। ঠিক আছে, নীরজ চোপড়া জ্যাভলিন থ্রোতে ভারতের হয়ে একমাত্র সোনাটি জিতেছে। বেশ, নেক্সট দেখো। ফাইড ওয়ার্ল্ড কাপ 2023 চ্যাম্পিয়নশিপ হলো কে? আচ্ছা, মনে রাখবে এটা হচ্ছে দাবা খেলা বা চেস। দাবা খেলা, এটার সঙ্গে যুক্ত হচ্ছে ফাইড ওয়ার্ল্ড কাপ 2023। বাহ, সবাই ঠিক অ্যান্সার দিয়েছে। এটা হচ্ছে ম্যাগনাস কার্লসেন। প্রজ্ঞানন্দকেই হারিয়ে জিতেছে ম্যাগনাস কার্লসেন। আর রিসেন্টলি মনে রাখবে যে ভারতের 1 নম্বর যে দাবাড়ু, সেই স্থানটা আগে ছিল বিশ্বনাথন আনন্দ, সেই স্থানটা নিয়ে নিয়েছে এখন কে? প্রজ্ঞানন্দ। ঠিক আছে, বেশ। আচ্ছা, সম্প্রতি অনুষ্ঠিত হওয়া G20 সম্মেলন আয়োজিত করেছে কোন দেশ? মানে এই যে 2023 সালে এটা হলো, এটা কে করেছে? বা এটা সবাই ঠিক বললে, ব্রাজিল। এই সরি, ব্রাজিল নয়, ভারত। তো নেক্সট কোথায় হবে G20টা? নেক্সট কোথায় হবে? 2024 সালে যে G20টা হবে সেটা কোথায় হবে? 24-এরটা সেটা হচ্ছে ব্রাজিলে হবে, মনে রাখবে। হ্যাঁ, একদম ঠিক বলেছো। 2024 সালে যে G20 সম্মেলন হবে সেটা হচ্ছে ব্রাজিল। ঠিক আছে, বেশ। এই G20 মানে কি? গ্রুপ অফ 20, যেখানে 20টা দেশ রয়েছে, এবং আমেরিকা থেকে শুরু করে সমস্ত রকম গুরুত্বপূর্ণ দেশ যেগুলো রয়েছে সেগুলো রয়েছে এই G20-তে। বেশ, এরপর দেখো, 15তম ব্রিক্স সামিট হোস্ট করবে কোন দেশ? 15তম ব্রিক্সের যে সামিট হবে সেটা হোস্ট করবে কোন দেশ? ব্রিক্স মানে কি? ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। এই 5টা দেশ নিয়ে তৈরি। বর্তমানে এই ব্রিক্সে কিন্তু আরো অনেকগুলো দেশ একসঙ্গে এসেছে, এবং ব্রিক্সের দ্বারা একটি ব্যাংক যেটা খোলা হয়েছে সেটা হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক বা এনডিবি। এর অ্যান্সারটা কি হবে? ঠিক বলেছে সবাই, এটা হচ্ছে সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকাতে 15তম ব্রিক্স সামিট হোস্ট হবে। বেশ, এরপর দেখো, যেটা আমি বলছিলাম যে ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, এখানে রয়েছে 69তম ন্যাশনাল ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এ বেস্ট ফিচার ফিল্মের তকমা পেল কে? বেস্ট ফিচার ফিল্ম, বা সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে রকেট্রি। রকেট্রি, দ্য নাম্বি ইফেক্ট। হ্যাঁ, এই এই যে চলচ্চিত্রটা আছে এটা কিন্তু এই তকমাটা পেয়েছে। এবং বেস্ট অ্যাক্টর হয়েছে আল্লু অর্জুন, মনে রাখবে, বেস্ট অ্যাক্টর হয়েছে আল্লু অর্জুন। নেক্সট দেখো, এশিয়ান গেমস 2023-এ ভারতের স্থান কত? কত স্থান? বা সবাই ঠিক দিয়েছো, এটা হচ্ছে ফোর্থ, চতুর্থ। আচ্ছা, এটা 2023 হবে না, এটা 2022। 2022-এরটাই 23-এ অনুষ্ঠিত হয়েছে, তো এটা 2022। পরের যেটা হবে সেটা 2026-এ, এটা হবে জাপানে। ঠিক আছে, তা 2026-এ যেটা হবে, 26-এ জাপান। যে কোনো খেলা
যেটা অনুষ্ঠিত হচ্ছে, তো সেই খেলাটা কি পরবর্তী একটা বা দুটো যে ইভেন্ট রয়েছে সেটা কোথায় হবে সেটা কিন্তু মনে রাখবে। সেটা কিন্তু এক্সামে আসছে। আর প্রথমটা মনে রাখবে, এই এশিয়ান গেমসের প্রথম হয়েছিল কোথায়? সেটা হচ্ছে ভারতে ১৯৫১ সালে। নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল ভারতে ১৯৫১ সালে এশিয়ান গেমস। আচ্ছা, সম্প্রতি আহ, সাহিত্যে ব্যাস সম্মান বা ব্যাস সম্মান পেতে চলেছে কে? এটা কিন্তু তোমার কি রিসেন্ট যে ডিসেম্বর মাসের কারেন্ট অ্যাফেয়ার্স সেখান থেকে আমি দিয়েছি, রিসেন্ট কয়েকটা আমি নিয়েছি। তো ব্যাস সম্মান কে পাচ্ছে? এটা পাচ্ছে পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী এই সম্মানটা পাচ্ছে। আচ্ছা দেখো, ব্যাস সম্মান যেটা রয়েছে এটা ফেমাস নয়, কিন্তু মনে রাখবে অনেক সময় কি হয় না, যেমন শান্তি স্বরূপ ভটনাগর পুরস্কার কিসের সঙ্গে যুক্ত? বিজ্ঞানের সঙ্গে যুক্ত। তেমনি এই যে সম্মানগুলো রয়েছে, ব্যাস সম্মান বলো, সাহিত্য একাডেমি, যাই হোক, তো অনেক সময় দিয়ে দেয় এটা কিসের সঙ্গে যুক্ত, সাহিত্য না ক্রীড়া না তোমার অন্য কিছু। ঠিক আছে, যেমন দ্রোণাচার্য অ্যাওয়ার্ড, তোমরা বলো দেখি যে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড রয়েছে সেটা কিসের সঙ্গে যুক্ত? কেউ বলতে পারবে দ্রোণাচার্য অ্যাওয়ার্ড সাহিত্য না খেলা নাকি বিজ্ঞান গেম? ঠিক বলেছো, সেটা হচ্ছে তোমার কি ইয়ের সঙ্গে যুক্ত, খেলার সঙ্গে যুক্ত দ্রোণাচার্য। ঠিক আছে, অর্জুন অ্যাওয়ার্ডটাও তাই, খেলার সঙ্গে যুক্ত। সম্প্রতি ১২ বছর পর কোন দেশ থেকে সাইবেরিয়ান বাঘ আনা হচ্ছে পশ্চিমবঙ্গের দার্জিলিং এ? পশ্চিমবঙ্গের দার্জিলিং এ কি পদ্মজা নাইডু যে ন্যাশনাল পার্ক রয়েছে বা উদ্যান রয়েছে, সেখানে এই সাইবেরিয়ান বাঘ আনা হচ্ছে কোথা থেকে? দেখো, যারা এক্সামিনার হবে তারা কিন্তু, এক্সামিনার যারা এক্সামটা নিচ্ছে তারা কিন্তু তো বোকা নয় যে সাইবেরিয়ান বাঘ আর সাইবেরিয়া অপশন দিয়েছে এ তে, আর সাইবেরিয়াই হয়ে যাবে উত্তর। তাহলে ব্যাপারটা খুব সহজ হয়ে গেল না? ঠিক, বৈশাখী একদম ঠিক বলেছে, এটা হচ্ছে সাইপ্রাস। সাইপ্রাস থেকে আনা হচ্ছে এই সাইবেরিয়ান বাঘ। ভারতে তো বাঘ রয়েছে, ইন্ডিয়ান টাইগার তো অলরেডি রয়েছে, এবং ভারতে সব থেকে বেশি সংখ্যক বাঘ রয়েছে যে কোনো দেশের মধ্যে, এবং সেটা রয়েছে মধ্যপ্রদেশে। প্রায় ৩৫০০ বাঘ রয়েছে, কিন্তু সাইবেরিয়ান টাইগার ভারতে নেই। তো এই সাইবেরিয়ান টাইগার আনছে কোথা থেকে, তোমার আনা হচ্ছে। আর এই যে সাইবেরিয়া যে ঠান্ডার দেশ, সেহেতু দার্জিলিংটা মোটামুটি ওই যে পার্কটা রয়েছে সেখানে ঠান্ডা রয়েছে মোটামুটি, তাহলে মোটামুটি থাকবে, এক্সিস্ট করবে, ঠিক আছে, সাস্টেন করতে পারবে, তাহলে সেই জন্যই দার্জিলিং এ আনা হচ্ছে। বেশ, নেক্সট দেখো, বাংলা ভাষায় জলের উপর পানি উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কে? জলের ওপর পানি এই উপন্যাসের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন কে? এটার অ্যান্সার কি হবে? এটা হচ্ছে স্বপ্নময় চক্রবর্তী। স্বপ্নময় চক্রবর্তী এই জলের উপর পানি উপন্যাসের জন্য কি হয়েছে, এই সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, এটা কিন্তু রিসেন্ট থেকে দিয়েছি, না পারারই কথা, না পারলে কোনো ব্যাপার নেই, তোমরা গেস করছো এবং ঠিকঠাক গেসই করছো, কারণ অমিতাভ ঘোষ, মৃণাল সেন এরা হবে না। গৌরী প্রসন্ন আর তোমার স্বপ্নময়ের মধ্যে অনেক আটকে থাকবে। যারা সি বলেছে তারাও ঠিক আছে, তার মানে ঠিক জায়গাতেই তারা আছো। ঠিক আছে, বেশ। দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গেল কোন জাতীয় উদ্যানে? একটা হিন্স দিয়ে দিই, এটা কিন্তু আসামেই রয়েছে, এই জাতীয় উদ্যানটা আসামেই রয়েছে। বাহ, সবাই ঠিক বলেছো, এটা হচ্ছে কাজিরাঙ্গা। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে এই গোল্ডেন টাইগার দেখা গেল। মানে রংটা কি, যেমন ধরো আমাদের যে বাঘগুলো দেখি সেটা হচ্ছে হলুদের উপর কালো স্ট্রাইপ দেখি, তো এই কালোটা কি হয়, একটু ফেডেড কালো দেখা যায় এই গোল্ডেন টাইগারে, মানে একটু একদম পুরো সোনালী বর্ণের মনে হয়। ঠিক আছে, তো এই দুষ্প্রাপ্য গোল্ডেন টাইগার দেখা গিয়েছে এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কে।
আচ্ছা, মনে রাখবে যে গোল্ডেন টাইগার বলো বা হোয়াইট টাইগার বলো বা তোমার ইন্ডিয়ান টাইগার বলো, এদের যে প্রজাতি একটাই, কিন্তু কি হয় জিনের পার্থক্যের জন্য, মানে আমাদের অনেক সময় হয় না যে জিনগত প্রবলেমের জন্য অ্যালবিনো হয়ে যায়, মানে গোটা বডিটা সাদা লাগে দেখতে। তো যেসব বাঘের অ্যালবিনো হয় তাদের হোয়াইট টাইগার সাদা লাগে, ঠিক আছে। তো জিনের ভ্যারিয়েশনের জন্য এটা তোমার তৈরি হয়, ঠিক আছে, এরা কিন্তু বাঘের যে প্রজাতি সেটা একই। আচ্ছা, নিম্নের কোনটি দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান? দ্বিতীয় সর্বোচ্চ, সেকেন্ড হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড? ভারতরত্ন, পদ্মভূষণ, পদ্মবিভূষণ, পদ্মশ্রী? দেখো, প্রথম তো এটা ভারতরত্ন হচ্ছে কি, মানে তোমার যেটা বলছে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। আর দ্বিতীয় কোনটা? দ্বিতীয় হচ্ছে পদ্মবিভূষণ, ঠিক আছে। আর তৃতীয় হচ্ছে পদ্মভূষণ এবং চতুর্থ হচ্ছে পদ্মশ্রী। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে কি থার্ড, এই সরি থার্ড নয়, এটা এটা হচ্ছে ফোর্থ, এটা হচ্ছে কি ফোর্থ, আর এটা হচ্ছে থার্ড, ঠিক আছে। তো এবার অনেকে ভারতরত্ন পাচ্ছেন, নামগুলো তোমরা মানে এখনো পর্যন্ত আর কি দেওয়া হয়নি, মানে হবে আর কি। যেমন বলি বিহারের কর্পূরী ঠাকুর, হ্যাঁ, পস্থুমাসলি পাচ্ছেন, তিনি এখন বেঁচে নেয়, এখন তিনি গত হয়েছেন। তো গত যারা হন তারা যখন অ্যাওয়ার্ড পান সেটা পস্থুমাস অ্যাওয়ার্ড বলে। তো কর্পূরী ঠাকুর পাচ্ছেন, এছাড়াও এল কে আডবাণী পাচ্ছেন, বিজেপির বড় নেতা ছিলেন প্রাক্তন। আর নরসিমা রাও, পিভি নরসিমা রাও পাচ্ছেন। এই নরসিমা রাও কেন গুরুত্বপূর্ণ না, 1991 সালে যে বিশ্বায়ন হয়েছিল বা প্রাইভেটাইজেশন হয়েছিল, সেখানে তিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং মনমোহন সিং ছিল ফাইন্যান্স মিনিস্টার, মানে অর্থমন্ত্রী, ঠিক আছে। আরেকজন পাচ্ছেন সেটা হচ্ছে চৌধুরী চরণ সিং, ইনিও কিন্তু ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। তো এই চারজন কিন্তু নাম উঠে এসছে, আরো নাম উঠে আসতে পারে, এই চারজন কিন্তু ভারতরত্ন পাচ্ছেন, নামগুলো মনে রাখবে, ঠিক আছে। বেশ, সম্প্রতি সেরিং টোবগে কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন? সেরিং টোবগে? ঠিক, একদম ঠিক বলেছো, এটা হচ্ছে ভুটান। ভুটানের সেরিং টোবগে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এবং ভুটান দেশটি পশ্চিমবঙ্গ, সিকিম এবং তার সঙ্গে কি আমাদের যে অরুণাচল প্রদেশ রয়েছে, আসাম রয়েছে, এই কয়েকটা দেশের রাজ্যের সঙ্গে লেগে রয়েছে, ঠিক আছে। এবং ভুটান এবং ভারতের মাঝে যে ভ্যালিটা রয়েছে সেটা হচ্ছে চুম্বি ভ্যালি, এক্সামে দেয় কোশ্চেনটা। নেক্সট দেখো, সম্প্রতি নির্বাচিত হওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতবার প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছেন? মানে এটাকে ধরে বলছি আমি, কতবার, এটাকে ধরে আমি বলছি। বোধহয় শেখ মুজিবুরের কন্যা তিনি, যাকে বঙ্গবন্ধুও বলা হয়, শেখ মুজিবুর। তো তার কন্যা ছিলেন তিনি, তিনি এটা নিয়ে তার কততম টার্ম চলছে? দেখো, এটা অ্যান্সার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে 5 বার, ঠিক আছে। মানে আমি রিসেন্টটা ধরে বলছি, 2024 সালেরটা ধরেই বলছি আমি, হ্যাঁ। আর এর আগে যদি বলা হতো তাহলে হতো 4 বার, তাহলে তার ফিফথ টার্ম কন্টিনিউ চলছে এবার। বেশ, এরপর দেখো, ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন কে? ইমানুয়েল ম্যাক্রন, গ্যাব্রিয়েল আটাল, বাহ, এটা সবাই জানো, এটা হচ্ছে গ্যাব্রিয়েল আটাল। আর ইমানুয়েল ম্যাক্রন নিয়ে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইনি হলেন ফ্রান্সের রাষ্ট্রপতি এবং এই 2024 সালে যে তোমার প্যারেড হলো, মানে প্রজাতন্ত্র দিবসে যেটা হলো, তিনি ছিলেন কি প্রধান অতিথি, ঠিক আছে। তাহলে 2024 সালের প্রজাতন্ত্র দিবসের চিফ গেস্ট ছিলেন, চিফ গেস্ট অফ 2024 রিপাবলিক ডে, ঠিক আছে। বেশ, এখানেই আমাদের আজকের 50টা যে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আসবো এবং আহ, সেটাও তোমাদের আশা করি ভালো লাগবে, আর এই ক্লাসটাও ভালো লেগেছে। চলো, আজকের ক্লাসটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, গুড নাইট, গুড বাই।